বেসিনের সন্ধি 1802 সালে দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে, অমৃতসরের সন্ধি 1809 সালে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে, লখনৌ চুক্তি 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছে। নেক্সট, কিছু পরিচিত নাম এবং তাদের প্রকৃত নাম। যেমন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? না, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ভারতের শেক্সপিয়র নামে কে পরিচিত? কালিদাস। ভারতের পক্ষী মানব কাকে বলে? সেলিম আলীকে। ভারতের নাইট অ্যাঙ্গেল নামে কে পরিচিত? সরোজিনী নাইডু। ভারতের শান্তি মানব কাকে বলে? লাল বাহাদুর শাস্ত্রীকে। ভারতের লৌহ মানব কাকে বলে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট, জাতীয় কংগ্রেসের বিখ্যাত কিছু তথ্য। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হচ্ছে বদরুদ্দিন তৈয়বাজি। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে? না, জজ উইল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। নেক্সট, বন্দে মাতারাম গানটি গাওয়া হয় কত সালে, কোন অধিবেশনে? না, কলকাতা অধিবেশনে 1896 সালে। জনগণ মন অধিকার নায়ক এই গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশনে 1911 খ্রিস্টাব্দে। প্রথম স্বরাজের দাবি কংগ্রেসের কোন অধিবেশনে তোলা হয়? না, কংগ্রেসের লাহোর অধিবেশনে 1929 খ্রিস্টাব্দে। এরপর বিভিন্ন কিছু সভা সমিতি এবং তাদের প্রতিষ্ঠাতা, যেমন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? স্যার উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে। তত্ত্ববোধিনী সভা এর প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1839 সালে। কলকাতায় স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? না, ডেভিড হেয়ার। কত সালে? 1817 সালে। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে আত্মারাম পাণ্ডুরাম। কত সালে? 1867 সালে। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে 1873 সালে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ 1897 সালে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু 1902 সালে। এরপর ব্রিটিশ আমলের বিখ্যাত কিছু উল্লেখযোগ্য আইন সম্পর্কে। রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটার ভার্সাস রাইন 1884, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়? 1878। মর্লে মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়? 1919। মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন কত সালে পাস হয়? 1919। নেক্সট, কিছু বিখ্যাত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যুদ্ধের তথ্য সম্পর্কে দেখ। যেমন হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছে? 326 খ্রিস্টপূর্বাব্দে। কাদের মধ্যে? রাজা পুরু ও আলেকজান্ডারের মধ্যে। এই যুদ্ধে কে জয়লাভ করে? না, আলেকজান্ডার জয়লাভ করে। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে। সম্রাট অশোক এবং কালিঙ্গের রাজা খারবেলের মধ্যে সম্রাট অশোক এই যুদ্ধে জয়লাভ করেছিল। তরাইনে প্রথম যুদ্ধ কত সালে? 1991 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে কে জয়ী হয়? না, পৃথ্বীরাজ চৌহান যে এই যুদ্ধে জয়লাভ করে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192। কাদের? সেম ব্যক্তি মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে কিন্তু জয়ী হয়েছিল মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে জয়লাভ করে এবং পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত এবং নিহত করেছিল। এরপর খানোয়ারের যুদ্ধ কত? 1527 খ্রিস্টাব্দে। কার মধ্যে? বাবর ও মেবরের রানার সঙ্গে সাথে। এই যুদ্ধে কে জয়লাভ করে? না, বাবর জয়লাভ করে। তালিকোটার যুদ্ধ কত সালে? 1565 খ্রিস্টপূর্বাব্দে। হুসেন নিজাম এবং রাজা সদাশিব রায়ের মধ্যে কে জয়লাভ করে? হুসেন নিজাম জয়লাভ করে। হলদিঘাটের যুদ্ধ কত সালে? 1576 খ্রিস্টাব্দে। আকবর ও রানা প্রতাপের মধ্যে আকবর জয়লাভ করে। পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। কাদের মধ্যে? রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে এই যুদ্ধে রবার্ট ক্লাইভ জয়লাভ করে। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1760 সালে হয়েছিল
আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে। এই যুদ্ধে আয়ারকুট জয়লাভ করে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। হেক্টর মনরো, সোজাউদ্দৌলা, শাহ আলম এবং মীর কাসিমের মীর কাসিমের মধ্যে এই যুদ্ধে হেক্টর মনরো জয়লাভ করেছিল। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এই যুদ্ধে জয়লাভ করেছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরম খাঁ ও রাজা হিমুর মধ্যে। এই যুদ্ধে বৈরম খাঁ জয়লাভ করেছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। এই যুদ্ধে আহমদ শাহ আবদালি জয়লাভ করেছিল। এরপর দেখছি কিছু বিখ্যাত সংবাদপত্র এবং তাদের সম্পাদকের নাম। যেমন 1 নম্বর বেঙ্গল গ্যাজেট। এই পত্রিকার সম্পাদক ছিল জেমস অগাস্টাস হিকি। এই বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। 1780 সালে এটা প্রকাশিত হয়। কার সম্পাদনায়? জেমস অগাস্টাস হিকি, তার সম্পাদনায়। এরপর হচ্ছে সমাচার দর্পণ। এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা। এর সম্পাদক ছিলেন মার্সম্যান। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, যেটা প্রথম বাংলায় প্রতি দৈনিক একটা পত্রিকা ছিল, এর সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অমৃত মাজা পত্রিকা শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কেশরী এবং মারাঠি এই দুই পত্রিকার সম্পাদক হচ্ছে বাল গঙ্গাধর তিলক এবং উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ। কিছু বিদ্রোহ, বিখ্যাত বিদ্রোহ এবং সেটা কত সালে হয়েছিল। যেমন 1 নম্বর চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? 1768 থেকে 99। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল? 1763 থেকে 1800। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? না 1855 থেকে 56-তে। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857-তে। নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে। বুড়িবালামের যুদ্ধ হয়েছিল 1915 সালে। চম্পারণ হয়েছিল বিহারের চম্পারণ 1917 সালে। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 থেকে 22-এ। চোরি চোরার ঘটনা ঘটেছিল 1922-এ এবং খিলাফত আন্দোলন হয়েছিল 1919 থেকে 24-এ। মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। কাকড়ি ট্রেন ডাকাতি হয়েছিল 1925-এ। আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মাস্টারদার নেতৃত্বে 1930 সালে। লবণ সত্যাগ্রহ 1930-এ 12ই মার্চ। অলিন্দ যুদ্ধ এবং রাইটালস বিল্ডিং আক্রমণ হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। ভারত ছাড় আন্দোলন 1942-এ ঘটেছিল। তেভাগা আন্দোলন 1946-এ। নৌ বিদ্রোহ হয়েছিল 1946-এ। এরপর ভারতের কিছু বিখ্যাত জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, সেগুলি কোন রাজ্যে অবস্থিত সেটা আমরা দেখব। 1 নম্বর নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে। বন্দিপুর কর্ণাটকে। সাতপুরা মধ্যপ্রদেশে। পেন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে। বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে। মেরিন জাতীয় উদ্যান গুজরাটে। গির অরণ্য বা গির জাতীয় উদ্যান হচ্ছে গুজরাটে অবস্থিত। এর আরও কিছু দেখি। সোনাই রূপাই অভয়ারণ্য অসমে। চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে। দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে। আচান কুমার অভয়ারণ্য ছত্তিশগড়ে। গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে। উড়িষ্যার ভিতরকনিকা অভয়ারণ্য উড়িষ্যায়। মালাবার অভয়ারণ্য কেরলে। গিরিজাতীয় উদ্যান ও অভয়ারণ্য গুজরাটে। দান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে। পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত কেরলে। এরপর বিভিন্ন দেশের ভারতবর্ষের যে বিভিন্ন সীমানা সেটা সম্পর্কে দেখব। না, ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সীমানা তার দৈর্ঘ্য হচ্ছে 4096 কিলোমিটার। বাংলাদেশের সাথে যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম এই 3টি রাজ্য সীমানার বর্ডারে রয়েছে। আর পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডার লাইন বা সীমারেখা সেটাকে বলা হচ্ছে 3 বিঘা করিডোর। পাকিস্তানের সঙ্গে ভারতের 3323 কিলোমিটার সীমানা রয়েছে। পাকিস্তান বা ভারতের যে সীমানা সেটাকে বলছে রেড ক্লিফ লাইন, আত্রাঘা ইত্যাদি বলা হচ্ছে। নেপালের সাথে প্রায় 1751 কিলোমিটার সীমানা রয়েছে। চীনের সাথে প্রায় 3488 কিলোমিটার রয়েছে।
এবং ভারত চীনের যে সীমারেখা সেটাকে হচ্ছে ম্যাকমোহন লাইন। এরপর বিখ্যাত কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এবং সেটা কোন রাজ্যে অবস্থিত সেটা সম্পর্কে দেখব। এক নম্বর হচ্ছে উলার হ্রদ, যার জম্মু কাশ্মীর অবস্থিত। লোকটাক হ্রদ মণিপুর অবস্থিত। সম্বর হ্রদ রাজস্থান। কুলিকট অন্ধ্রপ্রদেশ। ভারতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্বত রয়েছে সেই পর্বতগুলি কোন রাজ্যে অবস্থিত। এক নম্বর সাতপুরা পর্বত। এই সাতপুরা পর্বত হচ্ছে বলা হয় ভারতের একমাত্র স্তূপ পর্বত। স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয় না, ভঙ্গিল পর্বত ভাঁজ খেঁকে। তো সাতপুরা পর্বতে অবস্থান হচ্ছে মধ্যপ্রদেশে। বিন্ধ্য পর্বত কোথায় অবস্থিত, 3টি রাজ্য জুড়ে, গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ জুড়ে। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত, রাজস্থান এবং দিল্লিতে। রকি পর্বতমালা কোথায় অবস্থিত, উত্তর আমেরিকায়। আলাস্কা পর্বতমালা কোথায় আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে। হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশ জুড়ে অবস্থান করছে, যেখানে ভারত, চীন, নেপাল, ভুটান ইত্যাদি যে দেশগুলো রয়েছে সে সমগ্র দেশের মধ্যে রয়েছে। আল্পস পর্বতমালা, এই আল্পস পর্বতমালা রয়েছে ইউরোপ মহাদেশে। ইউরোপে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে পশ্চিম ভারতে। উরাল পর্বত বা ইউরাল পর্বত রয়েছে রাশিয়াতে। অ্যাটলাস পর্বতমালা রয়েছে উত্তর পশ্চিম আফ্রিকাতে। গ্রেট ডিভাইডিং রেঞ্জ রয়েছে পূর্ব অস্ট্রেলিয়াতে। কারাকোরাম পর্বত রয়েছে দক্ষিণ মধ্য এশিয়াতে। হিন্দুকুশ পর্বতমালা রয়েছে দক্ষিণ মধ্য এশিয়াতে। আরাবল্লী পর্বতমালা দক্ষিণ এবং পশ্চিম ভারত জুড়ে রয়েছে। ভারতের বিখ্যাত কিছু গুরুত্বপূর্ণ শহর যেটা কোন নদীর তীরে অবস্থিত। আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত। হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত। গুজরাটে গান্ধীনগর সবরমতী নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত। শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। রোম টাইবার নদীর তীরে অবস্থিত। লন্ডন টেমস নদীর তীরে। কায়রো নীল নদীর তীরে। নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে। সাংহাই ইয়াংসিকিয়াং নদীর তীরে এবং লাহোর ইরাবতী নদীর তীরে। আচ্ছা, এরপর আমাদের যে সৌরজগৎ রয়েছে সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পৃথিবীর সবথেকে নিকটতম যে নক্ষত্র সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। পৃথিবীর যমজ গ্রহ শুক্রকে বলা হয় গ্রেট রেড স্পট বা তপ্ত বিন্দু। সেটা কোথায় দেখা যায়, বৃহস্পতি দেখা যায়। আবর্তনকাল এবং পরিক্রমণকাল কোন গ্রহের সমান, শুক্র। সবচেয়ে বড় উপগ্রহ কার, গ্যানিমিড। এটা কি কার উপগ্রহ না, বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। নেক্সট, সবচেয়ে যে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে সেকে না বুধ। বুধ সূর্যের সবথেকে কাছের এবং সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ এবং সবচেয়ে দ্রুত পরিক্রমণ করে। পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে কে না, শুক্র এবং ইউরেনাস, এই দুটি গ্রহ। আর বাকি সমস্ত আমাদের পৃথিবী কী করে না, পশ্চিম থেকে পূর্বে। সৌরজগৎ ছায়াপথের অন্তর্গত কেউ না, আকাশগঙ্গা। সবথেকে উষ্ণতম এবং উজ্জ্বলতম যে নক্ষত্র সেটার নাম কি না, তার নাম হচ্ছে শুক্র। নীল গ্রহ কাকে বলে, পৃথিবীকে। লাল গ্রহ বলে মঙ্গলকে। সবুজ গ্রহ কাকে বলে, ইউরেনাসকে। শীতলতমকে কোনটি না, নেপচুনকে। কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটা না, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা। সূত্র হচ্ছে বা ট্রিক্স হচ্ছে কর্কট মিত্র গামছা পরা চলো, অর্থাৎ কর্কট মিত্র দিয়ে ময়হসী দিয়ে মিজোরাম, তৈরাফলা দিয়ে ত্রিপুরা, গ দিয়ে গুজরাট, ম দিয়ে মধ্যপ্রদেশ, ছ দিয়ে ছত্তিশগড়, প দিয়ে পশ্চিমবঙ্গ, র দিয়ে ঝাড়খণ্ড। এরপর বিভিন্ন প্রকার ভূমিরূপ, সেগুলি কীভাবে সৃষ্টি হচ্ছে। হিমবাহের দ্বারা যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো হচ্ছে করিবা, সার্ক, এরিটি, পরিচিত স্পার, ঝুলন্ত উপত্যকা,
রোসেমাতানি, ফিয়ার্ড, গ্রাবরেখা, ড্রামলিন, কেম, এসকার, কেটেল। নদী দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ সেগুলো কি না? গিরিখাত, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ এবং প্রাকৃতিক সেতু। বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ কি? গৌর, জিউকেন, ইয়ারদাং, ইনসেলবার্জ, অপসানগত, বালিয়ারি এবং লোয়েস সমভূমি। বিশ্বের বিখ্যাত কিছু তৃণভূমি, সেগুলো কোথায়, কোন দেশে কি অবস্থিত? ক্যাম্পোস কোথায় না? ব্রাজিলে। সাভানা আফ্রিকার সুদানে। হাতিঘাস আফ্রিকায়। পেরি তৃণভূমি উত্তর আমেরিকা। পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা। তারপর কোথায় আছে না? ভেল তৃণভূমি আছে দক্ষিণ আফ্রিকায়। স্টেপস আছে কোথায়? ইউরোপ ও রাশিয়া, এই দুই দেশে। ডাউন্স কোথায় আছে? অস্ট্রেলিয়ায়। ক্যান্টারবারি কোথায় আছে? নিউজিল্যান্ডে। পুস্তাজ কোথায় আছে? হাঙ্গেরিতে। তারপর কিছু বিখ্যাত দিন, যে কবে কি হয়ে থাকে না? কর্কট সংক্রান্তির দিন হচ্ছে 21শে জুন। মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর। পৃথিবীর অপসুর 4ঠা জুলাই। পৃথিবীর অনুসুর বা সবথেকে কাছে থাকে 3 জানুয়ারি। মহাবিষুব কবে? 21শে মার্চ। জলবিষুব কবে হয় না? 23শে সেপ্টেম্বর। ভারতের কিছু বিখ্যাত উল্লেখযোগ্য জলপ্রপাত, যেমন কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। এটি ভারতের উচ্চতম জলপ্রপাতও বটে। যোগ জলপ্রপাত কোথায়? কর্ণাটকে। চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে। কেউতি জলপ্রপাত মধ্যপ্রদেশে। শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে। হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত। ভারতের কিছু বিখ্যাত গুরুত্বপূর্ণ স্টেডিয়াম এবং পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম এবং সেগুলি কোন রাজ্যে অবস্থিত? ইডেন গার্ডেন কলকাতায় পশ্চিমবঙ্গ। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ে অবস্থিত। ফিরোজ শাহ কোটলা দিল্লিতে অবস্থিত। সর্দার প্যাটেল স্টেডিয়াম গুজরাটের আহমেদাবাদে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়াতে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডনে অবস্থিত। গুরুত্বপূর্ণ বিখ্যাত কিছু ধারা, যেমন 1 থেকে 4 নম্বর পর্যন্ত ধারা আছে ভারতীয় ভূখণ্ড, প্রশাসন এবং কোনো রাজ্যের সূচনা সম্পর্কে। 5 থেকে 11 নম্বর ধারায় আছে নাগরিকত্ব। 12 থেকে 35 আছে মৌলিক অধিকার, খুব গুরুত্বপূর্ণ। 36 থেকে 61 আছে নির্দেশকমূলক নীতি বা ডিপিএসপি। 51তে আছে মৌলিক কর্তব্য 51 এতে। 52 থেকে 151তে আছে কেন্দ্র শাসন ব্যবস্থা ও সরকার। 76 আছে অ্যাটর্নি জেনারেল। 165তে আছে অ্যাডভোকেট জেনারেল। 214 থেকে 232 আছে হাইকোর্টের কার্যাবলী। 243 আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। 324 আছে নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন কমিশন। 315 থেকে 323 আছে ইউপিএসসি এবং স্টেট পিএসসি। 352তে আছে জাতীয় জরুরি অবস্থা। 356তে আছে রাষ্ট্রপতি শাসন। 360-এ আছে অর্থনৈতিক জরুরি অবস্থা এবং 368তে আছে সংবিধান সংশোধনী প্রক্রিয়া। ভারতের যে সংবিধান, সে সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে গৃহীত। তা আমেরিকা থেকে নেওয়া হচ্ছে ভারতের মৌলিক অধিকার প্রস্তাবনা, লিখিত সংবিধান ও সুপ্রিম কোর্ট। রাশিয়া থেকে কী নেওয়া হচ্ছে? মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। আয়ারল্যান্ড থেকে নেওয়া হচ্ছে নীতি নির্দেশকমূলক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন। ব্রিটেন থেকে নেওয়া হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পার্লামেন্ট। জার্মানি থেকে নেওয়া হচ্ছে জরুরি অবস্থা। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক এবং প্রস্তাবনার ভাষা।
এরপর গুরুত্বপূর্ণ কিছু সংবিধান সংশোধনী। 36 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে একটা সহযোগী রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সংসদকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় এবং মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়। এবং ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা তাতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই 3টি শব্দ প্রস্তাবনায় যুক্ত করা হয়। 44 নম্বর ধারায় কি হয় না, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। 61 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। 101-এ আছে জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা ফ্রান্স থেকে গৃহীত। এরপর বিভিন্ন আমাদের যে ভারতের যে বিভিন্ন পদাধিকারী রয়েছে, রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, তাদের বয়স কত বছর হলে তারা হওয়ার জন্য মানে এই যে পদগুলো হওয়ার জন্য মিনিমাম কত বছর বয়স হতে হয়। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপালদের ক্ষেত্রে 35 বছর বয়স হতে হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ এবং এমপির ক্ষেত্রে 25 বছর বয়স হতে হবে মিনিমাম। রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম 30 বছর বয়স হতে হবে। এরপর ভারতের সংবিধানে বিভিন্ন কিছু রিট সম্পর্কে দেখব, সেগুলো তার অর্থ কী। হেবিয়াস কর্পাস মানে হচ্ছে অবৈধভাবে আটক ব্যক্তির মুক্তির জন্য। ম্যান্ডামাস কী জন্য, সরকারি বা ব্যক্তিগত কর্তৃপক্ষের কর্তব্য পালনের নির্দেশ দেওয়ার জন্য। প্রোহিবিশন কী জন্য, নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে ভারতের তাদের এখতিয়ারের বাইরে কাজ করা থেকে বিরত রাখতে। স্যাটাউই বা সার্টিওয়ারি কি, নিম্ন আদালতের ভুল রায় বা সিদ্ধান্ত বাতিল করার জন্য। কু ওয়ারান্টো কী জন্য না, কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পদে থাকার বৈধতা করার প্রশ্ন। বিভিন্ন যে পদাধিকারী ভারতের, তাহলে তাদেরকে শপথ বাক্য কে পাঠ করান, যেমন রাষ্ট্রপতিকে ভারতের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল এবং রাজ্যপালকে উচ্চ আদালতের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, আবার রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই যে হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এবং রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের বিচারপতি। লোকসভার স্পিকারকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। ভারতের যে বিভিন্ন জাতীয় জরুরি অবস্থা, সেটা কোন কোন ধারায় আছে এবং কী ধরনের হয়ে থাকে তার সম্পর্কে একটু ডিটেলস। 352 নম্বর ধারা হচ্ছে যুদ্ধ, বৈদেশিক আগ্রাসন এবং সশস্ত্র বিদ্রোহ হলে কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি হয়। মৌলিক ক্ষমতা যে আমাদের যে মৌলিক অধিকার, সেটা কিছু মৌলিক অধিকার স্থগিত করে দেওয়া হয়। 356 নং ধারায় রাজ্যে সাংবিধানিক ব্যর্থতা, অর্থাৎ কোনো রাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে এবং রাষ্ট্রপতি শাসন জারি করা হয়ে থাকে। 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। এক্ষেত্রে কি হয় না, অর্থনৈতিক স্থিতিশীল রক্ষার জন্য এটা করা হয়ে থাকে। জিরো আওয়ার কি না, জিরো আওয়ার হচ্ছে এমন একটা সময় যেটা কি হয় না, প্রশ্নোত্তর কালের পরে সংসদে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার এটার সময়কাল কত না, দুপুর 12টা থেকে 1টা। তাহলে জিরো আওয়ার কি, জিরো আওয়ার হচ্ছে সংসদে যে বিশেষ এক প্রশ্নোত্তর হয় সেটা, এবং এর সময়কাল হচ্ছে দুপুর 12টা থেকে 1টা। মানুষের দেহ সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন, যেমন দেহের বৃহত্তম অঙ্গ কোনটি, ত্বক বা স্কিন। দেহের বৃহত্তম হাড় ফিমার। দেহের ক্ষুদ্রতম স্থান মধ্যকর্ণে অবস্থিত স্টেপিস। দেহের বৃহত্তম পেশি কোনটি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। দেহের ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্ট্যাপিডিয়াস। নেক্সট
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার এবং 4 থেকে 5 লিটার হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলা। হৃৎপিণ্ডের ওজন কত? প্রায় 250 থেকে 350 গ্রাম। হৃৎপিণ্ডের স্পন্দন কত? প্রতি মিনিটে 72 বার। এখানে দেওয়া হচ্ছে 60 থেকে 100 বার, কিন্তু 72 বারও হবে প্রতি মিনিটে। আচ্ছা, বিভিন্ন যে রক্তের গ্রুপ, ব্লাডের গ্রুপ, সর্বাধিক সাধারণ বেশিরভাগটা এ পজিটিভ হয়ে থাকে। এই ও পজিটিভকে বলা হয় সর্বজনীন দাতা, অর্থাৎ এই ও প্লাস এর রক্ত যে কোনো ব্যক্তি নিতে পারে। এবি হচ্ছে সর্বজনীন গ্রহীতা, অর্থাৎ এবি যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। ও নেগেটিভ কি? জরুরি অবস্থায় সর্বজনীন দাতা। এম নেগেটিভ হচ্ছে বিরল, অর্থাৎ এই এবি নেগেটিভ যে রক্ত সেটা সব থেকে কম দেখা যায়। বিভিন্ন পরিমাপক যন্ত্র, অ্যানিমোমিটার কী জন্য ব্যবহৃত হয়? বায়ুর গতিবেগ, বায়ুর চাপ ব্যারোমিটার, হাইড্রোমিটার তরলের ঘনত্ব, থার্মোমিটার তাপমাত্রা, সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা। হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে, গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহ, স্পেকট্রোমিটার আলোর বর্ণালী বিশ্লেষণের জন্য। আচ্ছা, বিভিন্ন যে ভিটামিন রয়েছে সেই বিভিন্ন ভিটামিনের অভাব যদি হয় তাহলে মানবদেহে অনেক রোগ সৃষ্টি হতে পারে। সেই কী ভিটামিনের অভাবে কী রোগ হয়? না, ভিটামিন এর অভাবে হয় রাতকানা এবং ত্বকের সমস্যা, ভিটামিন এর অভাবে বেরি, ভিটামিন বি2 অভাবে মুখে কোনায় ক্ষত, চোখের সমস্যা হয়, ভিটামিন সির অভাবে স্কারভি, ডি এর অভাবে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া, ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, পেশি দুর্বল হয়ে যায়, ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণজনিত সমস্যা, অর্থাৎ কোনো জায়গায় যদি আঘাত পায় রক্ত বের হয় তাহলে সেটা সহজে বন্ধ হয় না। বিভিন্ন যে বিষয়, বিভিন্ন যে ভৌত পরিমাণ, তাদের পরিমাপের একক, দৈর্ঘ্যে পরিমাপের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ার, তাপমাত্রা একক কেলভিন, আলোক তীব্রতার উপর ক্যান্ডেলা, পদার্থের পরিমাপের একক মোল। বিভিন্ন ধাতুর প্রভাবে যে রোগ সিচুয়েশন, যেমন সিসার ফলে সিসার বিষক্রিয়া, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, আর্সেনিক দূষণের ফলে আর্সেনিক বিষক্রিয়া বা ব্ল্যাক ফুড ডিজিজ হয়, ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়। বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ বা শ্বাসযন্ত্র, যেমন মাছ ফুলকার সাহায্যে শ্বাস নেয়, সরীসৃপ ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়, পাখি ফুসফুস এবং বায়ুথলির সাহায্যে শ্বাসকার্য চালায়, স্তন্যপায়ী প্রাণী মানুষ সহ বিভিন্ন যে স্তন্যপায়ী প্রাণী ফুসফুসের সাহায্যে, উভচর ব্যাং ট্যাং সাপেরা ত্বকের সাহায্যে নেয়, ফুসফুসের সাহায্যেও নেয়, ফুলকার সাহায্যেও নেয়, ব্যাং ত্বকের সাহায্যে নেয়। বিভিন্ন যে উপাক্ষার, মরফিন পাওয়া যায় আফিম গাছ থেকে, কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে, নিকোটিন পাওয়া যায় তামাক পাতা থেকে, ক্যাফিন পাওয়া যায় চা কফি ইত্যাদি থেকে, কোকেন পাওয়া যায় কোকা গাছ থেকে। বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম, চুনাপাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট, ফিটকিরি, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, নীল থোতা কপার সালফেট, সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, কিন্তু যদি বলা হয় খাবার সোডার রাসায়নিক নাম তাহলে হবে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম এর মাঝে একটা যুক্ত হবে বাইকার্বনেট, খাবার সোডা বা টেবিল সল্ট। এরপর বিভিন্ন যে ধাতু রয়েছে তাদের সংকর ধাতু নাম, যেমন ইস্পাত কী দিয়ে তৈরি হয়? লোহা এবং কার্বন দিয়ে। পিতল কী দিয়ে? তামা এবং জিঙ্ক বা দস্তা। ব্রোঞ্জ তামা টিন মিশিয়ে। স্টেনলেস স্টিল লোহা ক্রোমিয়াম এবং নিকেল দিয়ে। ডুরালুমিন কী দিয়ে? অ্যালুমিনিয়াম তামা এবং ম্যাগনেসিয়াম, এই তিনটি দিয়ে। আচ্ছা, এরপর কিছু বিখ্যাত বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা বা তাদের সূত্র আবিষ্কার সম্পর্কে থেকে।
গতিবিদ্যার সূত্র কে দেয়? নিউটনের গতিসূত্র। স্থিতিস্থাপকতার সূত্র কে হচ্ছে রবার্ট হুক। তড়িৎ প্রবাহের সূত্র কে দেয়? ওম। ভাসমানের নীতি আর্কিমিডিস। মহাকর্ষের সূত্র আইজ্যাক নিউটন। আলোর প্রতিসরণের সূত্র স্নেল। তরঙ্গ তত্ত্ব কে দেয়? হাইজেন্স। এরপর কম্পিউটারের সম্পর্কে কিছু দেখব। কম্পিউটারে বাইট অর্থাৎ 1 বাইট সমান হচ্ছে 8 বিট। র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা একটা অস্থায়ী মেমোরি, অর্থাৎ যদি ইলেকট্রিক যদি সার্ভিস যদি বন্ধ হয়ে যায়, কারেন্ট যদি চলে যায়, তাহলে সমস্ত তথ্য চলে যাবে। কিন্তু রম হচ্ছে রিড অনলি মেমোরি। এখানে যদি থাকে তাহলে সেটা স্থায়ী, একদম সেফ, পারমানেন্ট। সিপিইউ একে বলা হয় কম্পিউটার মস্তিষ্ক বলা হয়। এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একে কম্পিউটার মস্তিষ্ক বলছে। ইউআরএল এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসার্চ লোকেটর। এটি কি না? ওয়েবসাইটের ঠিকানা নির্দেশ করে এটা। নেক্সট, HTTPS এর পুরো নাম কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ওয়েবে তথ্য স্থানান্তরের নিয়ম। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কি না? ওয়েব পেজ তৈরি করার ভাষা। তাই এই হলো স্ট্যাটিক জিকে কমপ্লিট, যেটা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।